ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-8 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদের মেয়াদ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন সহ মৌলিক সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টিতে একমত হওয়ায় আগামী 2-3 দিনের মধ্যে নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর কথা জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানা গেছে, সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, এনসিসি এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া ও প্রধানমন্ত্রীর ক্ষমতা সহ কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মতবিরোধ থাকলেও সনদের প্রাথমিক খসড়া তৈরি করে আজ রাজনৈতিক দলগুলোকে তা সরবরাহ করেছে কমিশন। এদিকে শোনা যাচ্ছে, আগামী 4-5 দিনের মধ্যে আসতে পারে নির্বাচনের তারিখ ও সময়সীমার ঘোষণাও। এসব বিষয়কে বিএনপি ইতিবাচক হিসেবে দেখলেও জামায়াত ইসলামী বলছে, প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান না করে নির্বাচনের তারিখ ঘোষণা হবে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা। অন্যদিকে সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি সহ রাষ্ট্রের মৌলিক সংস্কার না হলে জুলাই সনদে এনসিপির সমর্থন দিবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিপরীতে বিএনপি বলছে, প্রয়োজনে উচ্চকক্ষ বাতিলেও রাজি, তবুও পিআর মানবে না তারা। এতদিন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে পিআরের পক্ষে বিপক্ষে কথা বললেও সম্প্রতি মাঠে ময়দানেও বাকযুদ্ধে জড়িয়েছে পড়ছেন রাজনীতিকরা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে পিআর পদ্ধতির আলোচনার ঝড় না থামলে ফ্যাসিস্টদের সুযোগ করে দিবে নতুন বাংলাদেশে চেপে বসার। তবে কি রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বদলে নিজেদের অজান্তেই পেছনে ধাবিত করছে? উচ্চকক্ষে পিআর পদ্ধতি দ্বন্দ্বে ছাড় দিবে কে? কেমন হতে যাচ্ছে আগামীর বাংলাদেশ? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ভোটের আগে পিআরের যে বিষয়টি সেটিকে ঘিরে আমরা দেখছি যে বিভেদ আসলে অনেক বেশি বাড়ছে এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল, তারা খুব সুস্পষ্টভাবে বলেছে কোনোভাবেই তারা পিআর পদ্ধতি মেনে নেবে না। আবার এই মুহূর্তে আসলে যাদেরকে সরকারের খুব কাছাকাছি দল বলে আলোচনা সমালোচনা আছে, অর্থাৎ এনসিপি, তারা বলছেন যে পিআর পদ্ধতি বা স্থানীয় নির্বাচন আগে না হলে তারা কোনোভাবেই জাতীয় সনদ করতে দেবেন এবং তার আগে তারা নির্বাচনও চান না। জামায়াত ইসলামীও একই পথে হাঁটছে। কি মনে করছেন, তার মানে পিআরকে ঘিরেই আসলে ভোটের আগে এই বিভেদ বাড়ছে কিনা? হ্যাঁ, পিআরকে নিয়ে আমরা জামাতকে খুব অ্যাডামেন্ট দেখেছি। জাতীয় পার্টিও পিআরের প্রবক্তা ছিল। এরশাদ স্যার নিজস্ব বই আছে, ছোট, এটার উপরে প্রেজেন্টেশন আছে। পিআরের জন্য এখন জাতি প্রিপেয়ার্ড না। আর আমরা পিআর পদ্ধতিটা কি এই নেক্সট ইলেকশনের মধ্যেই চিন্তা করছি, না তারপরে ইলেকশন চিন্তা করছি? এখন যদি নেক্সট ইলেকশনে পিআর হয়, তাহলে তো আমার ধরনের সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে, কারণ সংবিধানে 300 সিঙ্গেল ইউনিটে ভোট হবে এমনটি বলা আছে। 300টা ভাগ হবে বাংলাদেশে ভোটের ক্ষেত্রে। এইটা তো মনে হয় একটা বেসিক স্ট্রাকচারের পরিবর্তন হবে যদি পিআর পদ্ধতি চলে আসে। ভোটিং সিস্টেম তো একটা গণতন্ত্রের সাথে, তো সেই ক্ষেত্রে এটা গণভোটের ইস্যু আছে, যেটা আগের সংবিধানে ছিল, বর্তমানে না থাকলে ওটা ফিরে আসছে পুনর অ্যামেন্ডমেন্টের পরে, বাতিলের পরে। তো সেই ক্ষেত্রে গণভোট ছাড়া পিআর, মানে পিআর একটা ভোট সিস্টেম, এটা নিয়ে আসতেও তো একটা ভোট সিস্টেম লাগবে। তো এইগুলো আসলে আমার মনে হয় সামনের ভোটটা ট্রেডিশনাল ভোট করে দেন পলিটিক্যাল গভর্নমেন্টের পার্লামেন্টে এই রিফর্মগুলো আনা যেতে পারে। দেন উচ্চকক্ষের আলাপ হচ্ছে, মানে এখনও গাছ লাগানো হয়নি, সে গাছের ফলটা কেমন হবে এটা নিয়ে সবাই আলাপ করছে। একটা ভোট হবে, সেই ভোটে একটা সরকার আসবে, সেই সরকার আসার পরে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে উচ্চকক্ষ আনবে। সেই উচ্চকক্ষ আনার সময় সেটার ভোটিং সিস্টেমটা আলোচনা হবে, সেখানে মিক্সড পিআর হতে পারে। আরেকটা হতে পারে সংসদ ভোট যেটা হবে, সেই ভোটের মধ্যেই এই সম্মতি ব্যাপারগুলো হেনা ভোট হিসেবে থাকবে, যে বাংলাদেশে উচ্চকক্ষ থাকবে কিনা, বাংলাদেশে পার্লামেন্টের স্ট্রাকচার কেমন হবে, প্রধানমন্ত্রী পদে কেউ দুবার থাকতে পারবে না, এগুলোর উপর একটা গণভোট হয়ে যেতে পারে। তখন সেটা একটা লেজিটিমেসি পাবে। আদারওয়াইজ নিউ পার্লামেন্ট এসে এগুলো যদি অ্যাডপ্ট না করে, করতে করতে টাইম চেঞ্জ করে দেয়, প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায়, জনগণের নজর ছড়িয়ে যায়, এগুলো তো পার্লামেন্ট না। ঐক্যমত্য কমিশন কোনো পার্লামেন্ট না, পার্লামেন্ট কোনো স্ট্যান্ডিং কমিটিও না। কিন্তু আমরা যে জুলাই সনদ নিয়ে আলোচনা করছি, যেখানে ঐক্যমত্যের প্রয়োজন আছে সব রাজনৈতিক দলের, সেখানেও কিন্তু পিআর এর জায়গাটিতে খুব সুস্পষ্ট দ্বিধা বিভক্তি আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেখানে তাহলে আসলে ঐক্যমত্যে পৌঁছানো যাবে কিনা? জুলাই সনদের সাথে আসলে পিআর এর কি সম্পর্ক? জুলাই শব্দটার সাথে পিআর এর কি সম্পর্ক? জুলাইতে যখন আন্দোলন হয়েছিল তখন ছাত্র মারা গেছে, সেই গভর্নমেন্টটাকে সরানো
এবং রাষ্ট্রের এসেনশিয়াল সংস্কারও সেটার মধ্যে থাকতে পারে। সেটা তাৎক্ষণিক আসেনি, আন্দোলনের পরে আসছে। তো পিআর তো একটা ভোটিং সিস্টেম। আমাদের তো অনেক ধরনের ভোটিং সিস্টেম আছে, যেমন লোকাল গভর্নমেন্ট ভোটের সময় দেখা যায় 3টা ওয়ার্ড মিলে একজন মহিলা মেম্বার, মহিলা ভাইস চেয়ারম্যান, আবার একটা ওয়ার্ডে একজন মেম্বার, আবার একজন চেয়ারম্যান, তিনি সব মিলাই একটা চেয়ারম্যান, মাল্টি লেয়ার ভোট আছে। তো সেইটার সাথে জুলাই তো একটা স্পিরিটেড সনদ হবে যে গণহত্যা হবে না, রাষ্ট্র সীমাবদ্ধ হবে, তাত্ত্বিক ধারণাগুলো সেখানে থাকবে। আর আসলে নতুন কোনো তাত্ত্বিক ধারণা সেখানে কি আসবে? আমাদের সংবিধানে তো সবই বলা আছে। আসলে জুলাই সনদটা একটা অনৈক্যের প্রতীক হতে পারে। জুলাই সনদে অমুক হলে আমি সাইন করব, অমুক না হলে সাইন করবো না, গভর্নমেন্ট দিবে নাকি সরকারি দল দিবে নাকি সবাই দিবে, সবার মধ্যে তো একটা অংশ প্রথমেই বাদ দেওয়া হচ্ছে। জুলাই তো ঐক্যমত ভিত্তিতে হচ্ছে না, কারণ একটা বড় পার্সেন্টেজ অফ পিপল এর সাথে সংযুক্ত না, করা হয়নি, রাখা হয়নি, ডাকা হয়নি। আবার যারা সংযুক্ত তাদের মধ্যে ফ্র্যাকশন আছে। এটা ঐক্যের প্রতীক না হয়ে অনৈক্যের প্রতীকও হতে পারে। সংঘাতের সূত্রপাত এখান থেকেও হতে পারে। এমনগুলো ইস্যু এখানে থাকবে যেটা বিএনপি মানবে না, বিএনপির সাথে অন্যদের সংঘাত হবে বা অন্যরা মানবে না। তো সেই ক্ষেত্রে তো আমি মনে করি জুলাই সনদ তো হবে একটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট, সেখানে হিস্টোরিক ঘটনাটা থাকবে, আদর্শটা থাকবে, দর্শনটা থাকতে পারে। এত চুলচেলা আসলে জুলাই সনদে থাকার তো কোনো সুযোগ আমি দেখি না। কিন্তু রাজনৈতিক দলগুলোর আবার এই জুলাই সনদকে ঘিরে এক ধরনের সুস্পষ্ট অবস্থান আমরা দেখতে পাচ্ছি। নাজমুল হক প্রধান, আপনি নিশ্চয়ই জানেন, এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন উচ্চকক্ষে পিআর পদ্ধতি না হলে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে তারা ভাবতে চায় নতুন করে, এবং সেখানে আসলে ঐক্যমতে পৌঁছানো নিয়ে তাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে। আবার জামাত ইসলামীও এই ক্ষেত্রে একই কথা বলছে। তারা যেই সংস্কারের কথা বলছে সেখানে তারা শুরুতেই বলেছে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, এবং এই সব পিআর পদ্ধতি কিংবা আসলে এই বিচার দৃশ্যমান না করা পর্যন্ত যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় সেক্ষেত্রে সেটি হবে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা। সেই অবস্থায় কি আসলে আমরা দেখছি, নাকি এই পিআর পদ্ধতির দ্বন্দ্বকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে যাচ্ছে সামনে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক ব্যারিস্টার সাহেব মুসালাম ভাই। আসলে আমার ছোটোবেলার একটা ছড়া মনে পড়ে গেল সুকুমার রায়ের। সবাই ছড়াটা পড়ছি, আমরা জানি সবাই, যে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের কি বিষ নেই, শিং নেই, ফোসফাস করে না, এইরকম ছড়াটা এরকম হাসির ছড়া ছোটোবেলার। আমাদের গণতন্ত্রটা কি এরকম হয়ে গেল? আমরা একটা ভোট ভালো করতে পারছি না, এটা বেসিক মৌলিক পরিবর্তনের কথা বলছি। হ্যাঁ, ইট ইজ গুড আইডিয়া, হইতে পারে, পিআরটা সবচেয়ে উত্তম সিস্টেম ধরেন ডেমোক্রেসি, কিন্তু বাট এটা আমাদের কাছে একদমই নিউ, একদমই নিউ। আমরা নর্মাল যে ভোটটা, যে ভোটের মধ্য দিয়ে আমাদের সংসদ সদস্য বা প্রতিনিধি নির্বাচিত হয়, সেই ভোটটাই আমরা ভালো করে করতে পারছি, যার কারণে এত কিছু। তাহলে এই বেসিক জায়গাটা পরিবর্তন করতে হলে আমাকে তো একটা সেন্টার টু পেরিফেরি, কেন্দ্র থেকে প্রান্ত সমস্ত ভোটারদের একটা মেন্টাল মেকআপ লাগবে। তো আমরা কোনো দল এটা প্র্যাকটিস করি নাই। ফলে হ্যাঁ, ইট ইস গুড স্লোগান হইতে পারে, কিন্তু এটা এখনই করতে হবে আমাকে, নাহলে আমি এটা করবো না। এটা ওই বাপুরাম সাপুরের মতো আর কি ঘটনাটা, কথা বুঝছেন না? এটা ডেমোক্রেসির জন্য কখনো সুখকর হবে না। বিষয়টা হচ্ছে যে আমি যখনই কোনো পরিবর্তন করবো তখন তার জন্য আমাকে যারা এটার যারা অংশীজন তাদেরকে মেন্টালি এটার জন্য ম্যাচিউরড হতে হবে, যে হ্যাঁ আমি এটা করতে চাই। শুধু আমার মাথায় থাকলো, আমার মাথায় তো বিরাট জিনিস আছে, থাকতেই পারে কারো কারো মাথায়। তো ফলে আর ডেমোক্রেসি এটা এখন কন্ডিশনাল করার কোনো বিষয় না, যেটা না হলে এটা করবো না, এটা না হলে এটা করবো না, তাই না? এটা অলওয়েজ ইট ইজ দ্য গেম অফ কম্প্রোমাইজ ডেমোক্রেসি। আপনি দেখবেন এখানে বিরোধী দল আছে, সরকারি দল আছে, পার্লামেন্ট আছে, তাই না? সেখানে অপোজিশনের পার্টির নির্ধারিত আসন আছে, তার রোল আছে, সমস্ত কিছুই আছে। ফলে আমরা প্র্যাকটিক্যালি এখানটা গোটা বিশ্বে যেটাকে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বলে, তাই না, আমরা সেটাই প্র্যাকটিস করি এখানটায়। হ্যাঁ, তার মধ্যে পিআর সিস্টেম আছে, অনেক উন্নত দেশগুলো আছে, নেই তা না, কিন্তু সেখানে তারা ডেমোক্রেসির প্যাকটিসটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে তারা এখন পিআর সিস্টেমটাকে ইজি করে ফেলছে। কিন্তু আবার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, বাংলাদেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্বন্ধে কতখানি জানেন? কিছুই জানে না, কিছুই জানে না। পিআর সম্পর্কে যে হাস্যরস কৌতুক যে হয় ইউটিউবে দেখা থাকে বিভিন্ন বিষয় আর কি, যারা করে আর কি এসব। তো ফলে ন্যাচারালি এই বিষয়ে স্ট্রেট ফার্স্ট মানে রিজিট কোনো সিদ্ধান্ত, হ্যাঁ যেটা করতে হবে নাহলে এটা ঠিক না, এটা ডেমোক্রেসির জন্য শুভ না, আমাদের জন্য শুভ না। ফলে আমি যেটা বলতে চাচ্ছি, মৌলিক পরিবর্তন উনি বলেছে আইনগত দিকটা, যে একটা আমাদের 300 আসনে জনপ্রতিনিধি হবে, এটা আমাদের পার্লামেন্ট ডিসাইড করা আছে। ফলে এটা যদি করতে হয় তাহলে বেসিক মৌলিক পরিবর্তন, সেই মৌলিক পরিবর্তনটা করার এই গভর্নমেন্টের বন্ধুসঙ্গে রাইটটাকে দিল। এটা তো এবারে না, যদি ঐক্যমত হয় তাহলে এবারও করতে পারবে না, তাই না? তো ফলে এইসব বিষয়ে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত আমাদের সমস্যা অন্য জায়গায় কি আমরা আসলে সবসময় আমরা ভালো জিনিসের
উদাহরণ দিয়ে অনেক উন্নত বিশ্বের, কিন্তু নিজেরা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার আমরা চেষ্টা করি না। আমাদের সমস্যাটাই, আমাদের সমস্যা হচ্ছে আমরা ভালো নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতার পরিবর্তনটা খুব দুই একবার দেখছি, দুই একবার আমাদের পুলিশ প্রশাসন, আমাদের ডিসি, আমাদের আপনার নির্বাচন কমিশন সবাই এমন করে জিউজুর হয়ে যায় ক্ষমতার কাছে। বর্তমান সময়ে একই জিনিস আছে, জনগণের মধ্যে সংশয়টা আছে যে ভোটটা কি ভালো হবে, এই সরকার কি করতে পারবে, তাহলে এই সরকার কি ভোট করতে পারবে অথবা ভোটটা কি ভালো হবে, এই যে সংশয়ের মধ্যে জনগণ আছে। আগে দরকার তো ফার্স্টে এটা পরিষ্কার করা, পিআর না, পিআর ডিআরের দরকার নাই। আগে দরকার হচ্ছে রাষ্ট্র সরকার বর্তমানে এটা প্রমাণ করবে যে হ্যাঁ আমার সরকারটা নিরপেক্ষ রোল প্লে করবে। কিন্তু জনগণ সংশয় কেন জনগণের মধ্যে? কারণ একটা যে পার্টি আছে এখানে এনসিপি, যে পার্টির কথাগুলি বলছে, এই পার্টির আশ্রয় কিন্তু জনগণ না। পাবলিক বুঝে গেছে এটা, এই পার্টির আশ্রয় হচ্ছে ডক্টর ইউনূসের কোল। কোনো না কোনো ভাবে এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ফলে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে ক্ষমতার কোলে আশ্রয় নেওয়া যে পার্টিটা, তাই না, সেই পার্টিটা এই কথাতে জনগণ বেশি বিভ্রান্ত হচ্ছে। এই জায়গাটিতে আব্দুল সালাম আপনার কাছে একটু আমি আসতে চাই। এই যে আমরা বারবার বলছি 5 আগস্টের মধ্যে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে চাই এবং জুলাই সনদও ঘোষণা করা সম্ভব, আদৌ হবে কিনা সেটা নিয়েও তো প্রশ্ন আছে। এবং এই যে পিআর এর বিষয়গুলোর বারবার সামনে আনা হচ্ছে, সেখানে এক ধরনের দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। এটিকে ঘিরে সামনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে কিনা সেই আশঙ্কা আছে। বিএনপি ইতিমধ্যে বেশ কিছু ইস্যুতে ছাড় দিয়েছে, বিশেষ করে আমি যদি বলি প্রধানমন্ত্রীর মেয়াদ, সেই ইস্যুতে বিএনপি ছাড় দিয়েছে, এছাড়াও বেশ কিছু ইস্যুতে। এখন কি মনে করছেন আসলে নির্বাচনের আগে এই পিআর কে ঘিরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে বিএনপি ছাড় দিবে কি? এখানে বিএনপি ছাড় দিতে দিতে আর কোথায় যাবে? অর্থাৎ বিএনপিকে আটকানোর জন্য বা বিএনপি ক্ষমতায় যাবে এই চিন্তা করার পরে অর্থাৎ বিএনপি পপুলারিটি বিএনপির এখন হয়ে পড়ছে, মানে এটাই তার সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে। পিআরটা হঠাৎ কোথেকে আসলো? পিআরটা তো এই যে আগস্টে কি পিআরের কোনো কথা ছিল? জুলাইয়ে কোনো কথা ছিল না। তবে সেই সময় হ্যাঁ বিএনপির জোটের মধ্যে দুই একজন বলছিল, কিন্তু সেটা বিএনপির জোটের মধ্যে সমাধান করে নিছিল। জামাত তো বলেই নেই, আর ছাত্রদের তো ওই সময় জন্মই হয় নাই। তো বিষয়টা হলো যে আজকে এই পিআর বাংলাদেশ কয়টা দেশে আছে, পিআর পৃথিবীতে কয়টা দেশে আছে, তাই না? আমার জানা মতে যে 2-4টা দেশ আছে, তার মধ্যে ইসরায়েল একটা, নেপাল একটা, জাপান একটা। আজকে 85টি দেশে পিআর পদ্ধতি চালু আছে আমার জানা নাই। 85টা দেশ, আমেরিকাও না, ইংল্যান্ডও না, মানে ওইরকম কোন দেশ আছে আমার জানা নেই। হ্যাঁ, সে অর্থাৎ এটা দিয়ে যেটা বলা হয়েছে যে এটা আরেকটা হলো যে আমরা বলতেছি গণতন্ত্র চাই, একে স্বৈরাচার মুক্ত চাই। তো এখানে তো এটা আরো স্বৈরাচারে তো আরো প্রতিষ্ঠা করবে এটা। অর্থাৎ দল নির্বাচন নির্ধারণ করবে কে এমপি হবে, জনগণ নির্ধারণ করতে পারবে না। জনগণের কোনো রাইটই নাই নির্ধারণ করার। তো এটা কি সে গণতন্ত্র? এটা তো আরেকটা কর্তৃত্ববাদী। অর্থাৎ জনগণ আমাকে ভোট দিল, কিন্তু দল আমাকে ওই 150-এর তালিকায় রাখে নাই, এর জন্য আমি জিতার পরও আমি এমপি না, তাই না? তো এটা কিসের পদ্ধতি? কোথাও না কোথাও গিয়ে আসলে সব ছাড় দেওয়ার চাপটা কি কোনো না কোনো ভাবে বিএনপিকেই দেওয়া হচ্ছে? না ছাড় এটা দেশের জন্য না, বলতেছে এটা দেশের স্বার্থে না। এটা আমাদের চেয়ারম্যান বা প্রথম চেয়ারম্যান বলছে দেশের স্বার্থে আমরা সব রকম ছাড় দিতে রাজি আছি, কিন্তু এটা দেশের স্বার্থে না। এই মুহূর্তে যেটা হবে একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে, যে ঝুলন্ত পার্লামেন্ট ওই যে বললাম যে নেপালে 10 বছরের মধ্যে 9 বার না 13 বার সরকার পতন হয়েছে, জাপানে কতবার হয়েছে, ইসরায়েলও ওই যুদ্ধ না বাঁধাইলে নেতানিয়াহু বহু আগে বিদায় নিয়ে নিত। অর্থাৎ একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে, যে পার্লামেন্ট আজকে এই যে পুশিন হইতেছে বা আজকে বিদেশি শক্তির বিরুদ্ধে, আজকে আমার পানির সমস্যার বিরুদ্ধে, আমার কোর্টের ব্যাপারে স্ট্রং যে একটা ভূমিকা নিবে, সেই ভূমিকা নেওয়ার কোনো সুযোগই নাই। আর এখানে আধিপত্যবাদী শক্তি এটার মধ্যে খেলার জন্য আরও একটা ভালো সুযোগ পেয়ে যাবে। ঠিক আছে, যেটা তো আমার দেশের স্বার্থে না, দেশের পক্ষে না। আরেকটা যেটা আমার দুইজনে বললেন আলোচক, যে এটা এখন পর্যন্ত জনগণ এটা জানেই না, এই পদ্ধতিটার সাথে পরিচিত না। তো এখন যে জায়গায় গত 15টা বছর আমরা ভোটই দিতে পারি নাই, এখন জনগণ চাচ্ছে ভাই তার ভোটটা দিতে। তারপরে আমরা যেটা বলছি যে তারপরে যে ঠিক আছে জামাত বা আরও যদি কেউ মনে করে তাহলে তারা যাক না, তাদের এই বক্তব্যটা নিয়ে জনগণের কাছে যাক। যদি মনে করে হ্যাঁ জনগণ তাদেরকে দিবে, তাহলে তারা করবে, যায়
অসুবিধা তো নাই। কিন্তু তারা তো আবার এটিও বলছে, যেহেতু আমরা শুনতে পাচ্ছি যে কয়েকদিনের মধ্যে বা 4-5 দিনের মধ্যেই হয়তো নির্বাচনের তারিখ এবং সময়সীমার এক ধরনের ঘোষণা আসতে পারে, এই সময়টাতে দাঁড়িয়ে আবার যখন জামাত স্পষ্টভাবে বলছে পিআর পদ্ধতি ছাড়া আসলে ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা হবে, আবার এনসিপি বলছে কোনোভাবেই তারা জুলাই সনদে এনসিপি সমর্থন দেবে না পিআর পদ্ধতি না হলে। শুনুন, কে সমর্থন দিল না দিল সেটার উপরে কি নির্বাচন বন্ধ থাকবে? কথাটা হলো এই বাংলাদেশের রাজনীতিতে কার কতটুকু অবস্থান আছে, অতীতের কার কতটুকু ভূমিকা আছে, জনগণের কতটুকু ম্যান্ডেট আছে, সেটাও দেখতে হবে যে গত 50 বছরের ইতিহাসে বাংলাদেশের রাজনীতিতে জনগণ কাকে কয়টা ম্যান্ডেট দিছে, কতটুকু ম্যান্ডেট দিছে, সেটা তো আপনাকে চিন্তা করতে হবে। বিএনপি এত কিছু সবাই জানে যে আজকে বিএনপি একটা সবচেয়ে জনপ্রিয় দল, বিএনপি আবার সবাই ধারণা করতেছে ক্ষমতায় আসবে, এই কারণে বিএনপিকে ঠেকাইতে হবে। তো বিএনপিকে ঠেকায় কি তারা আবার সেই আওয়ামী লীগকে ফিরে আনতে চায়? কিন্তু নাহিদ ইসলাম বলেছেন আপনাদের থেকে আমরাই নির্বাচন বেশি চাই, অর্থাৎ এটি এনসিপি দাবি করছে যে এনসিপি যথেষ্ট বেশি নির্বাচন চাইছে এই মুহূর্তে বিএনপি চাই। আমরা তো চাই, অসুবিধা কি আছে? তারাই যদি নির্বাচন চায় আবার নির্বাচন ঠেকাইতে চায় কেন? তারা যদি যে কোনো উল্টা যে কোনো একটা পদ্ধতি দেখ না, যে আমরা এখানে ওই যে ইংল্যান্ডে যেটা আছে যে কনস্টিটিউশনবিহীন আমরা চাই, তো ওইটা নিয়ে তারা যাক। অর্থাৎ তারা যেটা চায় সেটা নিয়ে জনগণের কাছে যাক না কেন? এটা জনগণের উপর চাপায় দেওয়ার কোনো সুযোগ নাই। ইচ্ছাকৃতভাবে যে একটা দল বলল বা যারা এখনো দলই হয় নাই তারা চাপায় দিতে চাবে আর এটা জোর করে আর এটাকে মানতে হবে, এটা এত সহজ না তো। এটা একমাত্র বিএনপি বলতে পারে যে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে বহুবার ক্ষমতায় গেছে এবং এখনো বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। কাজে বিএনপি একটা কথা জনগণের উপর নির্ভর করে বলতে পারে, তারা তো জনগণের উপর নির্ভর করে কোনো কথা বলার রাইটই নাই। আসলে নানানভাবে জুলাই সনদের কথা হচ্ছে, ঐকমত্য কমিশনের দীর্ঘদিন আসলে অনেকবার আমরা দেখেছি যে আলোচনাও চলছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সেই আলোচনাকে ঘিরে, বা আপনি নিজেও বলছিলেন যে জুলাই মাসে আসলে এই ধরনের দাবি কি করেছিলেন কিনা ছাত্ররা, সেই আন্দোলনে আসলে কি কারো ছিল কিনা। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা তিনি বলেছেন যে জুলাইকে আসলে এক ধরনের মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। এই সব কিছুই আসলে কোনো না কোনোভাবে সেই মানি মেকিং মেশিনেরই এক ধরনের পার্ট কিনা। আমি এই প্রশ্নটি আপনার কাছে রেখে একটি বিরতিতে যেতে চাই। রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 নিবেদিত রাজকাহন দেখছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। নানান ইস্যু নিয়ে আসলে দ্বন্দ্ব বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেখানে আপনি বলেছেন যে পিআর পদ্ধতি আসলে না মানলে জুলাই সনদের স্বাক্ষর বিষয় নিয়েও এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই জুলাই নিয়ে আবার অনেক ধরনের আলোচনা সমালোচনা চলছে এই প্ল্যাটফর্ম, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি এই আন্দোলনের সাথে থাকাটাই একটি ট্র্যাজিক ঘটনা বলে মন্তব্য করেছেন এবং জুলাইকে একটি মানি মেকিং মেশিনে পরিণত করার চেষ্টা করছে কেউ কেউ, সেই বক্তব্যও করেছেন। এই সব কিছুই কি তাহলে কোনো না কোনোভাবে সেই মানি মেকিং মেশিনেরই এক ধরনের অংশ? জুলাই ব্যবসায়ী একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে, যেহেতু অনেক মানুষ ভয়ে ছিল, অনেক রাজনীতিবিদ, অনেক ব্যবসায়ী, তারা ব্যবসা বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য, মামলা থেকে বাঁচানোর জন্য যে যা বলেছে করেছে এবং এটার অন্যায় সুযোগ নিয়েছে আন্দোলনের কিছু ভণ্ড ছেলে পেলে। যেমন রিয়াদকে ধরেছে, সে হোম মিনিস্ট্রি রিফর্ম কমিশনের সদস্য ছিল। আনবিলিভেবল, একটা রাষ্ট্রীয় কমিশন এবং সেটা হোম মিনিস্ট্রির কমিশনের সদস্য, কি পরিমাণ পাওয়ার তার হাতে দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে 50 লক্ষ টাকা ঘুষের লেনদেনের অভিযোগ আসছে। তাকে 50 লক্ষ টাকা দেওয়ার কোনো যৌক্তিক কারণ একজন সাবেক এমপি আছে বলে আমার মনে হয় না। অবশ্যই রিয়াদের সাথে আরও অনেকে জড়িত আছে। সুষ্ঠু তদন্তের মধ্যে বের করতে হবে এই চাঁদাবাজের র্যাকেটটা কে, এই চাঁদাবাজদের র্যাকেটটা অবশ্যই ধরতে হবে। ওমামা খুব কষ্টে বলেছে, কেঁদে ফেলেছে, কারণ ও তো চোখের সামনে অনেক রক্ত দেখেছে, নিজেও জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে। ও যখন দেখছে আন্দোলনকারীদের মধ্যে একাংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে, এটা মেনে নেওয়া খুব কঠিন। আমি আপনার টকশোতে বলেছিলাম বাংলাদেশে সব আছে, শুধু সৎ রাজনীতিবিদের অভাব আছে। বিপ্লবী অসৎ হলে আর বিপ্লবী থাকে না। বিপ্লবকে সে ছেড়ে দিয়েছে, বিপ্লবও তাকে ছেড়ে দেবে, কোনো সন্দেহ নাই। আমরা যেটা অনুভব করি, পুরো রাষ্ট্রটা একটা আবেগের বশে চলেছে। জিএম কাদের স্যার চমৎকার একটা কথা বলে, আবেগ থাকা ভালো। আবেগের বশে কি আপনি একজন ট্রেনিং ছাড়া লোককে প্লেন চালাতে দিবেন? ড্রাইভিং লাইসেন্স ছাড়া বা ড্রাইভিং ছাড়া একজনকে গাড়ি চালিয়ে আপনি কি ওই গাড়িতে বসবেন? সেরকম সম্ভাবনা কি বাংলাদেশের রাজনীতিতে দেখতে পাচ্ছেন আপনারা? অলরেডি এই যে রিয়াদকে হোম মিনিস্ট্রি কমিশনের সদস্য করা হয়েছে, যিনি চাঁদাবাজ,
তাকে হোম মিনিস্ট্রির কমিশনের সদস্য করা হয়েছে। এরকম প্রত্যেক মিনিস্ট্রিতে অসংখ্য ছাত্র বসে থাকে। চাঁদাবাজ সদস্য করা হয়েছে নাকি সদস্য হওয়ার পর তিনি চাঁদাবাজ হয়েছে? এটা তো টাইমিংটা, তার মিনিমাম অ্যাপটিটিউড টেস্ট করা হয়নি, তার প্রতি কিভাবে তাকে এখানে ঢোকানো হলো, সে কি আচরণ করবে তার কোনো সিনসিয়ার অ্যাপ্রোচ নেওয়া হয়নি, অর্থাৎ আনপ্রফেশনালি করা হয়েছে নিউপোটিজম অ্যান্ড ফেভারিটিজমের ভিত্তিতে। ফলে যা হবার তাই হয়েছে। নাও বর্তমান গভর্নমেন্টের অনেকগুলো লিগ্যাল ইস্যুস সামনে চলে আসবে, যেমন এই গভর্নমেন্ট, আমাদের সংবিধানে কিন্তু ইন্টারিম সংবিধান সরকার বলে কোনো শব্দ নাই। তো এইটার জাস্টিফিকেশন নেওয়া হয়েছে লাস্ট চিফ জাস্টিস ওবায়দুল শাহিনের কাছ থেকে। আর্টিকেল 106-এ একটা অ্যাডভাইজারি অপিনিয়ন নেওয়া হয়েছে। আর্টিকেল 106-এ বলা আছে প্রেসিডেন্ট যে কোনো সময় অ্যাডভাইজারি অপিনিয়ন চেতে পারবেন এবং সেটা হিয়ারিং হতে হবে। সেই হিয়ারিংটা ওপেন হয়নি। এর আগে এরকম 3টা রেফারেন্স ছিল, 2টো ছিল, একটা হচ্ছে এমপিদের সিট বাতিল নিয়ে, একটা হচ্ছে বিডিআরের বিচার মার্শালতে হবে না রেগুলার কোর্টে, থার্ড ছিল এটা, যেটা আমরা কেউ জানতাম না, পরে জানলাম। এখন অবশ্য বলা হচ্ছে সব রেকর্ড টেকর্ড আছে। তো ওবায়দুল শাহিন সাহেব তার পরের দিনই কিন্তু মপ তাকে বাধ্য করে রিজাইন করতে, উনি এটা দিলেন, তার পরের দিনই তার চিফ জাস্টিসশিপ শেষ। ওই কাগজটা গভর্নমেন্টের পক্ষে আছে, আগের রিজিমের চিফ জাস্টিসের। আর কি আছে, ফারাহ মাহবুব একটা জাজমেন্ট দিয়েছে কালকে, জাস্টিস ফারাহ মাহবুব লাস্ট উইকে উনি পাবলিশ করেছে। ওটা অনুযায়ী কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যাক করেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ব্যাক করে আর্টিকেল 58A, তাহলে বর্তমান গভর্নমেন্টের লেজিটিমেসি আর থাকে না। কিন্তু একটা ক্লাউড আছে এখানে, যে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে দেওয়ার রায় তো আবার একটা রয়ে গেছে অ্যাপিলেট ডিভিশনে, খায়রুল হকের জাজমেন্ট, যিনি অ্যারেস্ট হলো পরশুদিন বা 3-4 দিন আগে, যাকে অ্যারেস্ট করা হলো তার জাজমেন্টের ভিত্তিতেই এখন গভর্নমেন্ট জাস্টিফিকেশন পাচ্ছে, আমি বিপ্লব বাদ দিলে কনস্টিটিউশনাল স্কিমে। তো দিস ইজ দ্য রিয়েলিটি অফ, মানে হার্শ রিয়েলিটি অফ লাইফ। এখন এরপরেও তো আসলে রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে এবং সেই পরিবর্তন হতে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে। নাজমুল হক প্রধান, এই যে আসলে নির্বাচন নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিংবা পিআর পদ্ধতি নিয়ে একটি বড় ধরনের দ্বন্দ্বের শঙ্কা আসলে এই মুহূর্তে রাজনীতিবিদরা করছেন, সেই সময়টাতে আজকে ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছে তার সেই আলোচনার পর জামায়াতের নায়েবে আমির বলেছেন এখনো পর্যন্ত বাংলাদেশে নির্বাচনের জন্য কোনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি এবং তিনি এটিও বলেছেন এর আগে 14, 18 এবং 24 মার্কা নির্বাচনের আলামত তারা লক্ষ্য করছেন। একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, নির্বাচনের ভালো আলামত তো নেই। কারণটা হচ্ছে এটাই, এখানটা একটা নতুন দল রাজনীতির মাঠে এসছে, যে দলটা প্রেম প্রণয় থেকে শুরু করে মানি মেশিন তৈরি করা দেন এই কথাগুলি চলে আসছে খোদ দলের পক্ষ থেকে, বাইরের থেকে না, ওই দলের পক্ষ থেকে আসছে। এবং সেই দলটা প্রিভিলেজড, বিশেষ সুবিধা ভোগ করছে সরকারের, কেন্দ্র থেকে শুরু করে একদম ইউনো পর্যন্ত ইনস্ট্রাকশন আসছে যে বলুক আর না বলুক এদেরকে দেখভাল করার। এবং কিছু কিছু পত্রিকায় এসে যখন সমাবেশ টমেশ করলো ডিসি কীভাবে গাড়িটা জোগাড় করেছে, যদিও পরে ব্যাখ্যা টেক্কা দিচ্ছেন আর কি। বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে এইটা যে বিগত আন্দোলনের সময় এখানটায় ডিসি, এসপি, পুলিশের বড় কর্মকর্তা, ব্যবসায়ী কৃষক সবাই কেউ গ্রেপ্তার, কেউ পালিয়ে গেছে এইরকম কাজগুলি করার জন্য। কিন্তু এখনও কোনো বিবেক বোধ জাগ্রত হচ্ছে না যে সরকারের এই সমস্ত নির্দেশনা, এটার অন্তর্বর্তীকালীন সরকার ইউনিয়নের চমৎকার কথা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে কতদিন থাকে, কীভাবে থাকে, একটা কেয়ারটেকার গভর্নমেন্টের বিধান ছিল, এটা তো বিধান নাই, সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভার্ডিক্ট নিচে নিয়ে করছে, তা কতদিন, তারপর সেটার ওই তো আচ্ছা। তাহলে এই জায়গায় এখন আমরা সবাই জানি যে এই সংকটটুকু উত্তরণের একটা পথ হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটা করার ক্ষেত্রে বর্তমান সরকারের নির্বাচনটা ভালো করতে পারবে কি না, বিশেষ কোনো দলের প্রতি মোহ আসছে কি না, এই কারণে এই কথাটা খুব সবাই আমরা অ্যাকচুয়ালি সবাই বলছি নির্বাচনটা সুষ্ঠু হবে কি না, এটা জেনারেল কোশ্চেন। তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না, এই কারণে যুগের পর যুগ এই ধারণা করে আমি ভোট করবো না, এই কথা কি হইতে পারে? একটা রেসপন্সিবল রাজনৈতিক দল কখনোই বলতে পারে না যে যেহেতু লেভেল প্লেইং ফিল্ড সেখানে ভোট করবো না। লেভেল প্লেইং ফিল্ড করার জন্য কী কী করা উচিত সেটা বলা উচিত। ওনারা লেভেল প্লেইং ফিল্ডে ভোট করবেন না, এই কারণে ওনারা কিন্তু প্রার্থী ঘোষণা করে দিচ্ছেন। ওনারা বা লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা আগে চাচ্ছেন। ওনাদের সঙ্গে এই যে তথাকথিত সরকারি পৃষ্ঠপোষকতা যে দলটা জনগণ মনে করছে এই যে এনসিপি, এটা একটা সম্পর্ক, দেখুন কথার স্বর একই রকম, টোন একই রকম। তাহলে এখানটা বোঝা যাচ্ছে এই দল দুটি নির্বাচনটা বিলম্বিত করে ঘোলা জলে মাছ শিকার করতে চায়, যেটা বাংলাদেশের টোটাল সোসাইটিটাকে একটা এনার্কির দিকে ঠেলে দিচ্ছে। জনাব আব্দুল সালাম, বিএনপি খুব সুস্পষ্টভাবে তাদের যে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে সেখানে তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা হয়তো
উচ্চকক্ষ বাতিলেও রাজি আছে, তবে পিআর কোনোভাবেই তারা মানতে চান না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যারা পিআর চায় তারা জানেই না আসলে পিআর কি। এই মুহূর্তে তো বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল রাজনৈতিক মাঠে যদি আমি বলে থাকি, নতুন যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে এনসিপি এবং জামায়াত ইসলাম, এবং এই দুটো দলই আসলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না এবং কোনোভাবেই তারা সেই নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণও করতে রাজি নয়। বিএনপি তাহলে আসলে মোকাবেলা করবে কি করে? তারাই যে মূল প্রতিদ্বন্দ্বী এটা আপনি কিভাবে বুঝলেন? অন্যতম প্রতিদ্বন্দ্বী। অন্যতম সেটা বলেন। কিন্তু বিষয়টা হলো যে মাঠে, এর জন্যই তো নির্বাচনে আমরা তো পরিষ্কার বলছি, যারা নির্বাচনে জিতবে না তারাই নির্বাচনকে পিছাইতে চায়, যারা নির্বাচনে জিতবে না তারাই নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। আর আরেকটা আছে, যারা বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে চায় তারাও নির্বাচন পিছাইতে চায়, এবং স্বৈরাচারের প্রেতাত্মা যারা আছে তারাও নির্বাচন পিছাইতে চায়। এর বাইরে সবাই নির্বাচন চায়, এর বাইরে সবাই নির্বাচন চায়। কাজে এখানে মানে ওই দুই একটা দল বলল আর সেটার জন্য নির্বাচন বন্ধ থাকবে, তাহলে হবেটা কি? তাহলে কে সরকারে থাকবে? কে? এটা তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আবার পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগের আমলে যারা স্বৈরাচারী নেতা ছিলেন তাদের ফিরে আসার এক ধরনের তাদের ফিরে আসা 100% সম্ভাবনা আছে। তো বললাম যে মনে করেন যে আওয়ামী লীগ ধরেন নিষিদ্ধ হয়েছে, কিন্তু তার জোটের অন্যান্য দল তো নিষিদ্ধ হয় নাই, এবং সেই দলগুলো থেকে যদি আওয়ামী লীগের যে কেউ প্রার্থী হয়, প্রার্থী হয়ে যদি শেখ হাসিনা তো ওই পার থেকে বসেই আছে যে কোনো ষড়যন্ত্র করার জন্য, সে যদি বলে দেয় এই মার্কা আমার মার্কা, তখন স্বাভাবিকভাবে তারা যে পদ্ধতিতে চাইতেছে তাহলে ওই পদ্ধতিতে তারা বেশ অনেক সিট পাবে। তার মানে তাদেরকে রিহেবিলিটেট করার জন্যই এটা চাচ্ছে তারা। আমরা তো এই কথাটা পরিষ্কার বলতেছি যে আওয়ামী লীগকে ফিরে আনার জন্য এটা আরেকটা পদ্ধতি তারা নতুন করে অ্যাডপ্ট করতে চায়, কারণ আপনি তো ঠেকাইতে পারবেন না। আজকে যদি মনে করেন যে অন্য যে কোনো একটা মশাল প্রতীক নিয়ে ইলেকশন করলো, আপনি কীভাবে মানা করবেন? ওটা মানা করার তো রাইট নাই, তাই না? এবং সেটা যদি হাসিনা বলে দেয় যে ঠিক আছে এটাই আমার মার্কা, তখন তো আপনার ঠেকানোর কোনো সুযোগ। কাজেই এইটা কমপ্লিটলি এইবার এই যে এটা বললাম যে এটা তো আগে ছিল না, কেউ জুলাইয়ে বলে নাই, কেউ আগস্টে বলে নাই, জামাত কয়েকদিন আগেও বলে নাই, হঠাৎ করে জামাত এটাকে এমনভাবে পায়ে বসলো, তার মানেটা কি? আসলে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে আসছে, সেই কারণে আসলে এই দ্বন্দ্বগুলো আরো বেশি বাড়ছে বলে কি বিএনপি? না, দ্বন্দ্ব না, এটা হলো মাঠ ঘোলা করা। আর একটা জানেন যেটা ওই নাজমুল সাহেব যেটা বললো, এটা দেখেন সারা বাংলাদেশে অলরেডি জামাত কিন্তু বিএনপিরও আগে 300 সিটে প্রার্থী করে তারা টোস্টার লাগে তারা নির্বাচনে নেমে গেছে। তাহলে জনগণকে বিভ্রান্ত করছে কেন? একদিন দিয়ে বলছে লোকাল নির্বাচন, আরেকদিন বলছে ওইটা না হলে আমরা নির্বাচনে যাব না, আবার 300 সিটের প্রার্থী দিয়ে তারা পোস্টার লাগায় তারা নির্বাচন করতেছে। তো এইটার মানেটা কি? এটা তো একটা মানে কি বলবো, একটা জনগণের সাথে প্রতারণা করা। এই জনগণের সাথে প্রতারণা করে কোনো নেওয়া তো কোনো ঠিক না। আর একটা যে আজকে এগুলো করে আজকের এই গভর্নমেন্টটাকে ফেল করানোর জন্য তারা চেষ্টা করতেছে। এই গভর্নমেন্ট যদি ফেল হয় তাহলে ভবিষ্যৎটা কি? ভবিষ্যতে তারা কি চায়? কাদেরকে আনতে চায়? তাদেরকে তো এই সরকারের আশীর্বাদ পুষ্ট বলা হয়, তারা কেন চাইবে এই সরকার? না, নিশ্চয়ই এটার মধ্যে হয় গোলাপানি স্বীকার করে। এই যে অনেকে আগে স্লোগান দিছে না 5 বছর চাই, অর্থাৎ নির্বাচিত সরকার দরকার নাই, পাবলিক ম্যান্ডেট ওয়ালা সরকার দরকার নাই, ওইটা কিছু ব্যক্তি ঠিক করে দিবে, ওইটাই রাষ্ট্র ভালো চলবে। অর্থাৎ জনগণ ভুল করে, কিন্তু এই দেশের জনগণ কোনো ভুল করে নাই, যে জনগণের কাছে যাওয়ার সুযোগটাই দিবে না। 15 বছর জনগণের কাছে যাওয়ার সুযোগ দেয় নাই, জনগণের ম্যান্ডেট নেওয়ার সুযোগ দেয় নাই, জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেয় নাই, এখনও সেটা তারা দিতে চাচ্ছে না। এটাই তো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যে নাজমুল হক প্রধান নির্বাচনের জন্য প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং, এবং 1.5 লাখ পুলিশকেও প্রশিক্ষণ দেওয়া হবে, সেই জায়গাটির কথা তারা আজকে বলেছেন। সেটি কতখানি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আমাদের জন্য? আমি আপনার উত্তরটি নিব, আমাকে আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 প্রাথমিক রাজকাহনে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। নাজমুল হক প্রধান, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। নির্বাচনের জন্য প্রস্তুতির কথা জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং, এবং খুব সম্ভবত অগস্টের প্রথম দিকে আসলে নির্বাচনী যেই তারিখ সেটির ঘোষণার এক ধরনের সম্ভাব্যতা আমরা খুঁজে পাচ্ছি। সেই সময় আসলে নানান ইস্যু নিয়ে যখন দ্বন্দ্ব বাড়ছে বা দ্বন্দ্বগুলো সুস্পষ্ট হচ্ছে, সেই সময়টাতে 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রস্তুতির কথাও জানানো হচ্ছে। সেই সব কিছু মিলে আসলে কতখানি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সামনের নির্বাচন? আসলে এই কথার মধ্যে আমি আসলে যেটা জানতে চাচ্ছি, মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে নির্বাচনে যে বিগত 15টা বছর, এর আগেও ভোট হয়েছে, 2-একটা জায়গায় কারচুপি হয় না তা না, 2-একটা সিটে কারচুপি জিতে তা না, বা 2-একটা সেন্টার হয় না তা না, কিন্তু অ্যাজ এ হোল মেজর
রাষ্ট্রপ্রশাসন উপর থেকে শুরু করে প্রান্ত পর্যন্ত একইভাবে ভোটটা হওয়া, এই যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনা ইতিপূর্বে কখনো ঘটে নাই। তাহলে এখানটায় শুধু পুলিশ রেসপন্সিবল না তো, এখানটায় সরকার, এখানটায় জনপ্রশাসন, এখানটায় নির্বাচন কমিশন, টোটালটাই। তাহলে এটা একটা মোটিভেশন দরকার। আমাদের এই যে ত্রুটিটা, অ্যাজ ওয়েল পলিটিশিয়ান, পলিটিক্যাল পার্টি অলসো, যে পার্টিটা ক্ষমতায় ছিল, এই যে মেজর একটা মারাত্মকভাবে মোরাল ক্রাইম করে ফেললাম সবাই ভোটের ক্ষেত্রে, এক্ষেত্রে একটা মোটিভেশন প্রয়োজন। সে শুধু পুলিশ কেন, এখানটা যেভাবে সরকারের পক্ষ থেকে বলা যায় মানে পুলিশের মধ্যে ক্রাইমটা করছে, নো, এখানে অ্যাজ এ হোল উপর থেকে প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে ডিস্ট্রিক্টের নির্বাচন কমিশন, সচিব থেকে শুরু করে মানে এভরিওয়ান, পুলিশ থেকে সবাই, ইভেন আর্মির লোক যারা দায়িত্ব তারাও দে হ্যাভ ডান দিস থিংস। তাহলে এখানটায় আমাদের সবারই একটা মোটিভেশন দরকার, মোরাল আপগ্রেড দরকার। তাহলে এই আপগ্রেডেশনটা কীভাবে হবে সেটার জন্য একটা মোটিভেশন দরকার। সরকার যদি কোনো বিশেষ দলের প্রতি যদি বিশেষ নজর থাকে, বর্তমান সরকার যেটা আছে, যেটা জনমনে, ফলে এখানটা কখনোই এই সরকারের পক্ষে এইভাবে ভালো নির্বাচন করার প্রস্তুতি সম্ভব না। আর এই যে বলছি পুলিশকে, আমি আবারও বললাম, যেহেতু সম্ভব না সেই কারণে সরকার পুলিশের উপর টার্গেটটা করছে, পুলিশে ভোটটা করে না, পুলিশ তো ভোটটা করে না। পুলিশ সেখানে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনের জন্য প্রস্তুত করাটাও তো এই মুহূর্তে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। ভোটটা তো করে হচ্ছে ভিতরে, হচ্ছে ওই যে ভিতরের যে সিস্টেমটা এরা করে ভোটটা, পুলিশ তো ভোট দিতে যায় না। পুলিশকে গতবার রাত্রে সিল দেওয়াতে ব্যবহার করা হয়েছে, দ্যাটস রাইট। তাহলে এই যে ভিতরে যে প্রশাসনটা যে ভোটটা করে, এই প্রশ্নটার দরকার হচ্ছে আগে মোটিভেশনটা দরকার। আমি বলছি যে শুধু পুলিশ না, অ্যাজ এ হোল। তাহলে অ্যাজ এ হোল এখানে কীভাবে উত্তরণ ঘটতে পারে এর জন্য সাজেশন নিতে পারে বর্তমান সরকার, যে কীভাবে এই গভর্নমেন্টটা, তো সমস্যা হচ্ছে এই গভর্নমেন্ট যখন বিপদে পড়ে তখন সবাইকে ডাকে আর চেহারা দেখায় আর কি। আমি যেমন বলতে চাচ্ছি, সে একটা জায়গা সেখানে কয়টা পার্টি ভোট করবে, সে ইভ ইট ইজ 6, তা লেট দি 6 পার্টি শুড ইনভাইট বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে প্রশাসনের লোক থাকবে, নির্বাচন কমিশনের লোক থাকবে, সবাই মোটিভেশনের কথা বলবে যে ভোট নেওয়ার ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, কারো ভোট কাউকে দেওয়া যাবে না। এটা তাহলে এই যে ঘটনাটা, একটা ছোট পার্টিও যদি অনার্ড হয়, তাই না, তাহলে তার রেসপন্সিবিলিটিটা সে শো করতে পারে ডিউরিং ইলেকশন। যেহেতু শুধু ক্ষমতায় যে আসবে, এখন ধরেন সালাম ভাইয়ের বিএনপি, ওনারা বড় পার্টি ক্ষমতার, তো এখানে ডিসি সাহেব তো ওনাকেই তুষ্ট করবে, ওই রিটার্নিং ওনাকে তুষ্ট করবে। এখন যে প্রক্রিয়া চলে আসতেছে, ফলে এই যে মোটিভেশনের প্রক্রিয়া যেটা গভর্নমেন্ট নিতে যাচ্ছে, এর জন্য গভর্নমেন্টের একটা গ্র্যান্ড ডিসকাশন দরকার সব পলিটিক্যাল পার্টির সঙ্গে। হাউ ফিল্ড ক্যান বি প্রিপেয়ার্ড, মাঠটা কিভাবে প্রস্তুত হতে পারে। এই যে নির্বাচনের মাঠকে প্রস্তুত করা এবং সেই প্রস্তুতির শুরুতেই যেটি আমরা দেখলাম প্রধান উপদেষ্টা প্রেসিং থেকে জানানো হচ্ছে, পুলিশকে আসলে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে তারা প্রথম পদক্ষেপ নিতে যাচ্ছে। সেই জায়গাটা থেকে একটু জানতে চাই, এই যে নানান বিষয় নিয়ে আসলে দ্বন্দ্ব শুরু হয়েছে, সেই দ্বন্দ্ব এবং সেই সাথে অগাস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা আসতে পারে, সেটি নিয়েও কিন্তু এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছে। ইতিমধ্যে জামায়াত ইসলামী তারা বলেছে, যদি আসলে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তারপরও সুস্পষ্ট তারিখ নির্ধারণ করা এক ধরনের অপরিপক্কতা হবে। তার মানে তারা এটিও চাইছে না আসলে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হোক। যে পুলিশকে ট্রেনিং দেওয়াটা খুব ভালো উদ্যোগ। আমরা এর আগে ইলেকশন পুলিশের কথা বলেছিলাম, কারণ ইলেকশন সময়ে টোটাল ইলেকশন কমিশন সারা বছর অন্যের পুলিশের উপর নির্ভর থাকে, নিজেদের কোনো পুলিশ নাই। তো এই পুলিশ ট্রেনিংটা ওদেরকে মোটিভেট করবে। নির্বাচনের তারিখ যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে থাকে, হওয়ার পরিকল্পনা থাকে, এখন আসলেই ঘোষণা করাটা অপরিপক্কতা। এবং কেন হঠাৎ করে নির্বাচন তারিখের ইস্যুটা আসলো, আমি এটার কোনো যৌক্তিক কারণ পাচ্ছি না। হয়তো বা এই নির্বাচনের তারিখ দিয়ে কিছু রাজনৈতিক স্টেককে কাম ডাউন করা হচ্ছে, অর্থাৎ গভর্নমেন্ট কিছুটা শেকি ফিল করছে আমার ধারণা। মূল সমস্যাটা গভর্নমেন্ট ঐক্যমত সৃষ্টি করতে পারে নাই। এবং ঐক্যমত দেখুন, যখন আকবর ছিল, আকবরের মহারানা প্রতাপের বিরুদ্ধে যখন যুদ্ধ করলো, মহারানা প্রতাপ বীর রাজপুত ছিল, মহারানা প্রতাপ ছাড়া বাকি সমস্ত রাজপুত কিন্তু আকবরকে সাপোর্ট দিয়েছিল, কারণ আকবর ঐক্যমত সৃষ্টি করতে পেরেছিল। নিজে রাজপুত রাজকন্যাকে বিয়ে করেছিল, তার কোর্টে সকল ধর্মের লোক ছিল, সকল মতের লোক ছিল। ওই যে সকলের জন্য আমি নিরাপদ, সকলকে আমি সম্মান করব, এই আস্থারা রাষ্ট্র বা এই সরকার বা ডক্টর ইউনূস স্যার প্রথমেই তৈরি করতে না পারার কারণে তিনি প্রতি পদে পদে তার কোনো প্ল্যানই সফল হচ্ছে না, হোঁচট খাচ্ছে। একটা হোঁচট খাওয়া সরকারের পরিণত হচ্ছে এই সরকার। আর যারা তাদের নিয়োগকর্তা, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে দুর্নীতির অভিযোগ আসছে, অসদাচরণের অভিযোগ আসছে। এই সমস্ত দায় চলে যাচ্ছে ডক্টর ইউনূসের কাছে এবং জুলাই আন্দোলনের মহান বীরদের কাছে। তার মানে নির্বাচনের আগে পরিস্থিতি কি আরো জটিল হচ্ছে? প্রতিনিয়ত জটিল হচ্ছে। এবং এই সরকার যেহেতু এনসিপিকে সাপোর্ট করছে বিভিন্নভাবে আকারে প্রকারে, এবং এই সরকার নিরপেক্ষ বলার কোনো সুযোগ আর নাই, কারণ সরকার অলরেডি একটা দলের সরকার। প্র্যাকটিক্যালি এনসিপি
অনেকটা জামাত আর এই সরকার মুদ্রার এক মুদ্রার তিনটা পিঠ। জি, আব্দুল সালাম, এই যে ঐক্যমত্য সৃষ্টির কথা আমরা বলছি এবং পিআর পদ্ধতির দ্বন্দ্বের অবসান কিভাবে হবে সেটি নিয়েও আসলে এখনো যথেষ্ট দ্বিমত রয়েছে। এই ধরনের দ্বন্দ্বগুলো অবসান না করে নির্বাচন আসলে কিভাবে কতখানি লেভেল প্লেইং ফিল্ডে হবে? এটা শোন, একটা কথা বারবার আমরা যেটা বলতেছি যে যত দেরি হচ্ছে তত যে জুলাইয়ের স্পিডটা, সেই স্পিডটা ভোতা হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। এবং এটা করার পেছনেই যে তারা যে পিছাইতে চাইতেছে ওই স্পিডটাকে নষ্ট করার জন্য। আপনারা দেখেন স্কুলের কলেজের ছেলে মেয়েরা বের হয়ে টোটাল রাস্তায় ডিসিপ্লিন আইনে ফেলছিল, তাই না? আর্মির গাড়ি পর্যন্ত থামায় দিছে তারা, পুলিশের বড় অফিসার সেটাও চিন্তা করেন। অর্থাৎ এই যে স্পিডটা ছিল আজকে, সেই স্পিডটা তো প্রথমেই নষ্ট করে দিল যে কয়েকটা ছেলেকে ক্ষমতা নিয়ে ক্ষমতার অংশীদার করা। অর্থাৎ একটা বয়স আছে, এই বয়সে যদি আপনি তাকে ক্ষমতা দেন আর টাকা দেন পর্যাপ্ত, তখন ডিরেল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আজকে কিন্তু এটা সুচিন্তিতভাবে এটা করা হয়েছে। যদি আজকের এই ফোর্সটা থাকতো, এটা কিন্তু মনে করেন একটা ব্যাকআপ ফোর্স থাকতো। এবং এখনও মনে করি আমি যে যে কোনো নির্বাচন বা যে কোনো কিছু করতে শুধু পুলিশ দিয়ে আর্মি দিয়ে আপনি পারবেন না, পিপুলস যদি সেন্টিমেন্টটা যদি সেরকম না থাকে। এবং আমি এখনও বিশ্বাস করি, এখনও এই মানে ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পরে জনগণের মধ্যে এখনও সেই সেন্টিমেন্ট কাজ করছে যে আমরা একটা নির্বাচন চাই এবং একটা ভালো নির্বাচন চাই, এবং সেই ভালো নির্বাচনের জন্য জনগণ কিন্তু প্রস্তুত। কাজে জনগণই অনেক জায়গায় ডিফেন্স করবে, যেটা পিআর। এটা তো বললাম, এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে বের হয়ে আসতে হবে। পিআর পদ্ধতি যারা চায়, বললাম তো যে তারা ইলেকশনে আসুক, পিপুলস ম্যান্ডেট নেই, পিপুলস ম্যান্ডেট যদি তাদেরকে দেয় তারপরে তারা পিআর পদ্ধতিতে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে এটা নেওয়ার কোনো সুযোগই নাই, চাপায় দেওয়ার কোনো সুযোগ নাই, এটা চাপায় দেওয়ার কোনো সুযোগ নেই। এই সরকারও পারবে না, কোনো দুই একটা দল চাইলেই সেটা ঠিক হবে না। তাই কাজে ওইটা থেকে ফিরে আসতে হবে, নাহলে দেশটাকে অন্ধকারের দিকে শোনেন। একটা যেটা দেশের অবস্থাটা যেদিকে যাচ্ছে আজকে, এই যে আমাদের যারা বিদেশে বসবাস করে, সেই ফরেন রেমিটেন্স যেখান থেকে আসে, তাদের একটা মিটিংয়ে আমি ছিলাম। সেখানে প্রায় তাদের কান্নার মতো অবস্থা যে আজকে ফরেন রেমিটেন্সের উপরে আরেকটা গার্মেন্টসের উপরে, দুইটার উপরে এখনও বাংলাদেশে ইকোনমি দাঁড়ায় আছে। অথচ এই দুইটা সেক্টরে আজকে এত সংস্কারের কথা বলতেছে তারা, অথচ এই দুইটার একটার মধ্যে তারা সংস্কারের দেশের স্বার্থে আসলে এই ধরনের দ্বন্দ্বগুলোর অবসান ঘটাতে হবে। অবসান না করতে পারতো এই সরকার, কিন্তু সংস্কার বলে খালি রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে যেগুলো তারা করতে পারতো সেই কাজগুলো, কঠিন কাজ করা উচিত ছিল, যেগুলো রাজনৈতিক দলরাও করতে পারে না। তাদের তো আর পপুলারিটি ধরে রাখার কোনো দরকার নাই, নির্বাচন করবে না তারা কঠিন কাজ করতে পারতো, সেই কাজগুলো না করে বরঞ্চ তারা ভবিষ্যৎ আরো জটিল করতেছে। সেইখান থেকে ফিরে এসে শামীম হায়দার পাটোয়ারি আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপি ইস্পাত ব্যতীত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহনে। ডিবিসির সঙ্গেই থাকুন।